খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। আজকে আমরা আলোচনা করব ক্রিকেটে যেসব বিতর্কগুলো চলছে সেসব নিয়ে। আর আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। সেকান্দার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সেকান্দার ভাই, আমরা ক্রিকেট নিয়ে অনেকগুলো অভিযোগ চলছে, অনেকগুলো অভিযোগ আমরা শুনতে পাচ্ছি। তবে তার আগে আমরা বিপিএল নিয়ে কথা বলতে চাই একটু, কারণ কদিন পরেই বিপিএল শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে আমরা বেশ কিছু বিতর্কিত কাণ্ড দেখে ফেলেছি, আরও কিছু বিতর্ক মনে হয় সামনে অপেক্ষা করছে। তার আগে, বিপিএলটা শুরুর আগে গত বছরে যে অভিযোগগুলো ছিল বিপিএলের দলগুলোর বিরুদ্ধে, ব্যাংক গ্যারান্টি ঠিকমতো বুঝে না পাওয়ার, এবারও মনে হয় এই ধরনের একটা অভিযোগ জোরালো হচ্ছে। আপনার একটা প্রতিবেদন আমরা আজকে দেখেছি। আমাদেরকে একটু জানাবেন যে কয়টা ফ্র্যাঞ্চাইজি, 6টা ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত অংশ নিচ্ছে, তো এর মধ্যে কয়টা ফ্র্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টি বুঝিয়ে দিয়েছে, ব্যাংক গ্যারান্টি বিসিবি তাদের কাছ থেকে আদায় করার কী প্রক্রিয়াটা আছে? দেখুন, ব্যাংক গ্যারান্টির প্রক্রিয়া থেকে কিন্তু বিসিবি শেষ পর্যন্ত সরে আসতে হয়েছে বিসিবিকে। কারণ হচ্ছে যে আপনি জানেন, প্রপার ব্যাংক গ্যারান্টি আসলে কেউ এভাবে দিতে পারছে না, হাফ ডান ব্যাংক গ্যারান্টি ছিল। তার মধ্যে যখন দেখেছি যে এই বিপিএলটাকে নামাতে হবে, মানে অর্থাৎ আপনার রান করতে হবে, সেই ক্ষেত্রে যে সিদ্ধান্তটা বিসিবি বা বিপিএল গভর্নিং কাউন্সিল নিয়েছিল, সেখানে ছিল যে চেকের মাধ্যমে তাদের একটা অ্যাসিওরেন্স দেওয়া যে হ্যাঁ, তোমাদের চেক রয়েছে, সেই চেকটাকে আমরা গ্রহণ করছি। যদিও বলা হয়েছিল ক্যাশ আউট করা, এই টাকাগুলো যা চেক দিবে সেটাকে তারা ক্যাশ হিসেবে দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টে ওই টাকাগুলো জমা রাখবে। সেই জায়গা থেকে আমরা দেখছি যে ক্যাশ করতে গেলেই চেক বাউন্স হচ্ছে, এবং চেক বাউন্স যেসব অ্যাকাউন্টের চেক দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্টগুলোতে আসলে ফিনান্সিয়াল যে স্ট্রেংথটা থাকে সেই স্ট্রেংথটা নেই। আপনাকে যে চেকটা দেওয়া হয়েছে, ধরেন আপনাকে 6 কোটি বা 5 কোটি টাকার চেক দেওয়া হয়েছে, কিন্তু সেই 5 কোটি টাকা আপনার ব্যাংকে অ্যাকাউন্টে যদি না থাকে তাহলে টাকা তো আপনার পাবেন না, আবার চেকটা বাউন্স করবে। এটা বাউন্স করা মানে হচ্ছে ওর ফ্র্যাঞ্চাইজি বা যে লোক, যে কোম্পানি আপনাকে চেক দিয়েছে তার বিরুদ্ধে হয় আইনি ব্যবস্থা হবে, অথবা আপনি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। তো সেই প্রক্রিয়াটাই এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাচ্ছে না। এখন পর্যন্ত তাদেরকে কাউকে সময় দিচ্ছে। আবার কিছু রিনাউন্ড ফ্র্যাঞ্চাইজি রয়েছেন, তাদের যেমন আপনার এই চেক দিলেও যা, না দিলেও তা, না দিলেও তারা পেমেন্ট করবে, আর দিলেও তারা পেমেন্ট করবে। তো সেই ক্ষেত্রে ধরেন কারা রয়েছে, এরকম রিনাউন্ড কিছু প্রতিষ্ঠান তো থাকেই। আমরা যদি ধরি আপনার রংপুর রাইডার্স, তাদের তো একটা ফিনান্সিয়াল স্ট্রেংথ নিয়ে কোনো প্রশ্ন আসে না। তারা যদি আসলে এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে টাকা নাও দেয়, তারা পেমেন্টটা ঠিক মতো করবে, হয়তো কয়েকদিন আগে পরে হতে পারে, কিন্তু তাদের পেমেন্টটা ক্লিয়ার হবেই টুডে অর টুমোরো। আবার ধরেন আরও কিছু ফ্র্যাঞ্চাইজি অতীতে আমরা দেখেছি যারা ছিলেন, তারা কিন্তু আলটিমেটলি পেমেন্ট দিত, এবং অনেক সময় যে বোনাসটা দিত ক্রিকেটাররা কিন্তু তাতেও লাভবান হতো। রেয়ার কেস কেউ অভিযোগ করতে পারে এইসব ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে। তো আমরা সেই জায়গা থেকে বলবো যে অন্য যারা আসে, মৌসুমি হিসেবে আসে, 1 বছরের জন্য, 2 বছরের জন্য, তারা এসে আপনার প্রপার টাকাটা পে না করাতে নানা রকমের ক্যাওটিক পরিস্থিতি হয়। গত বছর যদি আমরা দেখি, গত বিপিএল যেটা গিয়েছে, সেখানে দেখে থাকবো যে অনেক রাজশাহী এবং চিটাগং কিংসের শুধু রাজশাহী চিটাগং না, ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজিরই রংপুর এবং এই ছাড়া বরিশাল ছাড়া, এই দুটো ফ্র্যাঞ্চাইজি ছাড়া কেউ কিন্তু আলটিমেটলি টাকা পরিশোধ করছিল না। রংপুরও কিছু বাকি ছিল, তারা পরবর্তীতে দিয়ে দিয়েছে, কিন্তু তাদের টাকা ওই বাকি থাকা মানে এমন নয় যে তারা দেবে না, এটা এমন নয়, কিছুদিন পরে হয়তো তারা দিয়ে দেয়, এটা করে। কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজিগুলির টাকা অ্যাডজাস্ট করতে হয়েছে বিসিবির যে রেভিনিউ শেয়ারিং করছে, মানে শেয়ার করেছে টিকেটিং রাইটস থেকে, সেল থেকে, সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজি আসলে প্লেয়ারদের 100% টাকা পেমেন্ট করে না। এখনও বিদেশি অনেক ক্রিকেটার অভিযোগ করছেন যারা চিটাগং বা রাজশাহী থেকে টাকা পাননি। এই যে বিষয়গুলো, এটা আনফর্চুনেট। এইটাকে বন্ধ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগটা যদি আপনার চেক বা যেটা বলেন যে ব্যাংক গ্যারান্টি, এটা যদি থাকতো তাহলে হয়তো এটা বন্ধ করা সম্ভব হতো। সেকু ভাই, ওই কারণেই হচ্ছে ব্যাংক গ্যারান্টিটার প্রসঙ্গ আনা, এবং বিসিবি এবার আমরা শুরু থেকে দেখেছিলাম যে খুব কঠোরতা অবলম্বন করছিল। তারা শুরুতে হচ্ছে 10 কোটি টাকা ব্যাংক গ্যারান্টি চেয়েছিল, পরবর্তীতে আপনি যেটি বলছেন যে সেখান থেকে তারা সরে এসে 5 কোটিতে নেমে এসেছে। তারপরও বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি থেকে পায়নি তারা। এবং এবারের বিপিএল এর যে ফ্র্যাঞ্চাইজিগুলো আমরা দেখছি, এর মধ্যে রংপুর রাইডার্স ছাড়া বাকি সবই অলমোস্ট নতুন ফ্র্যাঞ্চাইজি। সেক্ষেত্রে আপনি তাদেরকে কিভাবে বিশ্বাস করছেন? বিসিবি কেন নমনীয় হচ্ছে? এবারও কি এই যে পারিশ্রমিক জটিলতা যেটা, সেটা তৈরি হতে পারে কিনা? আমি মনে করি থেকেই যায়। আমি মনে করি যে শঙ্কা রয়েছে সেরকম, যে পারিশ্রমিক জটিল নিয়ে আর দেনাপানা যেটা ক্লিয়ার করা, সেটা নিয়ে কিছু প্রবলেম তৈরি হবে। যেহেতু টুর্নামেন্ট শুরুর আগে অনেক রকম আমরা
প্রত্যাশিত কিছু ঘটনা দেখতে পাচ্ছি। কোনো ফ্র্যাঞ্চাইজির ইন্টিগ্রিটি প্রশ্ন উঠে গিয়েছে, বাইরে থেকে কেউ দল পরিচালনা করবেন এরকম যাদের ব্যাপারে প্রশ্নবিদ্ধ বিষয়গুলি রয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবজারভেশন রয়েছে ইন্টিগ্রিটি টিমের দিক থেকে। যদি এরকমই হয় তাহলে কিন্তু বাংলাদেশের এই যে বিপিএল আমরা একেবারে পরিচ্ছন্ন রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে উদ্যোগটা নিচ্ছে বা যে চেষ্টাটা করছে সেই পরিচ্ছন্ন জায়গাটা আসলে কতটা থাকবে। আমরা সম্প্রতি বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব যিনি ইফতেখার রহমান মিঠু তিনি কিন্তু একটা কথা বলেছেন যে বিপিএলে ম্যাক্সিমাম জায়গায় ফিক্সিংয়ের একটা থাকে, স্পট ফিক্সিং বলেন, আর যে ম্যাচ ফিক্সিং হয়তো হয় না ওইভাবে, এখন ম্যাচ ফিক্সিংয়ের দিনগুলো চলে গিয়েছে, স্পট ফিক্সিংয়ের জায়গা থাকে। তো এইরকম যদি একটা যারা প্রশাসক মানে যারা এটাকে রান করেন তারাই যদি এই অসহায় আত্মসমর্পণ করেন, যারা নিজেদেরকে মনে করেন যে আমরা এটাকে প্রোটেক্ট করতে পারছি না, তাহলে আসলে দুশ্চিন্তার কারণ। তবে হ্যাঁ, এই জন্য দায়ী কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পলিসিটা কেমন, আপনি যখন প্রতি বছর এরকম বিপিএল ফ্র্যাঞ্চাইজি নতুন করে নিতে যাবেন তখন নতুন কেউ আসবে। আপনি যদি স্ট্যাবলিশ প্রতিষ্ঠানগুলোকে ওইরকম প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করতেন, এবং যখন গত বিপিএলটা শেষ হয়ে গিয়েছিল ফারুক সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন তাকে সরিয়ে দিল, তিনি কিন্তু কিছু উদ্যোগ নিয়ে গিয়েছিলেন পরবর্তী বিপিএলে কারা কারা থাকবে কারা কারা থাকবে না তার একটা মোটামুটি তালিকা তার হাতে ছিল। সেই ক্ষেত্রে যদি আপনি ওই সময়টায় বিপিএল শেষ হওয়ার 1 মাসের মধ্যে বলে দিতেন যে ফরচুন বরিশাল তুমি প্রস্তুতি নাও, তুমি করবে, রংপুর তুমি প্রস্তুতি নাও, কিংবা খুলনা বা অন্য যারা কুমিল্লা ভিক্টোরিয়ান্স তো নেই, সেই তো আপনার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বলতে পারতেন না, অন্য যারা ছিল তাদেরকে আপনি বলতে পারতেন যারা ফিনান্সিয়ালি মোটামুটি সলভেন্ট এবং যারা এই বিপিএলটাকে স্বচ্ছতার সঙ্গে রান করে। তো সেই জায়গায় আপনি করেননি, না করার ফলে 11th আওয়ারে আপনি নির্বাচনের পরবর্তীতে তারপরে আপনি অনেক দিন সময় নিয়েছেন, নেওয়ার পরে 1 মাসের মধ্যে কোনো টুর্নামেন্ট রান করতে গেলে এরকমই হজবরল হবে। আপনি যত আমরা বলি একটা গ্রাম্য ভাষায় একটা কথা রয়েছে আঞ্চলিক, সেটা হচ্ছে যে বজ্র আটনি ফসকা গিরো, মানে একেবারে লুজ, মানে যত বেশি টাইট করবেন তত মানে এটা আবার দেখা লুজ হয়ে গেছে, গেরোটা যদি ঠিক না হয়। তো বাংলাদেশ ক্রিকেটের এই বিপিএল অবকাঠামোগত মানে এই যে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আইপিএল দেখেন শুরু করেছে, তারপরে একই ফ্র্যাঞ্চাইজির দীর্ঘদিন চলছে, কোম্পানিগুলি থাকছে, কোম্পানিগুলিকে রান করছে, এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, ফলে তারা বিজনেস মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এখানে আজ আসে এই কোম্পানি, কাল আসে ওই কোম্পানি, পরশু আসে আরেক কোম্পানি, এইভাবে। কিন্তু এবার তো সেকেন্দার ভাই আমরা দেখলাম যে শুরু থেকে বিসিবি বলছিল যে এবার তারা যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নেবেন তারা তাদেরকে একটা দীর্ঘমেয়াদে দায়িত্ব দেবেন, এই ধরনের একটা কথা কিন্তু তারা বলেছিলেন শুরুর দিক থেকে। এখন কি তারা সেখান থেকেও সরে এসেছেন? দেখুন, ওইটা সরতে বাধ্য হবে, তারা 5 বছরের জন্যই দিয়েছে, কিন্তু 5 বছর আসলে কেউ সাস্টেইন করবে বলে আমার মনে হয় না। একমাত্র যদি আপনার আমি আবার বললাম রংপুর রাইডার্স ছাড়া এখানে যারা রয়েছেন তারা কয়জন 5 বছরের সাস্টেইন করার জন্য এসেছে আমি জানি না। কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো প্রথম বছরেই যখন হিমশিম খেতে থাকে তখন কিন্তু আপনার এটা বুঝতে হবে যে এখানে কোনো সমস্যা রয়েছে এবং তাদের ফিনান্সিয়াল স্ট্রেংথ কি। যারা 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে পারে না এবং 9-6 কথা বলছে এখন যে এইসব কারণে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের কারণে ব্যাংকিং নানা রকমের অস্থিরতার কারণে এইসব ব্যাংক গ্যারান্টি দেওয়া সম্ভব হচ্ছে না, আসলে তা না। এখানে দুটো বিষয় কাজ করে, একটা হচ্ছে আপনার ট্রানজেকশন ওই রকম হাই লেভেলের না, অর্থাৎ একটা ব্যাংকে যদি আপনার 100 কোটি টাকা মান্থলি ট্রানজেকশন হয় তাহলে সেই কোম্পানিকে আপনার ব্যাংক গ্যারান্টি 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেওয়া ওই প্রতিষ্ঠানের জন্য কোনো ব্যাপারই না এবং তারা দিবে। ব্যাংকের সঙ্গে আমাদের এরকম আলোচনা হয়েছে, অনেক সাংবাদিক এটা নিয়ে রিপোর্টও করেছে। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে কেন ব্যাংক গ্যারান্টি দেয়নি, আপনার ট্রানজেকশন লেভেল হাই না বা আপনি হাই ক্লাসের বিজনেস অফিসিয়াল না, ফলে কোম্পানি না থাকার ফলে এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে আপনি দিতে পারছেন না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে চেকটা দিচ্ছেন সেই চেকের স্ট্রেংথ যদি না থাকে, আপনার যখন 2 কোটি টাকা আপনার ফ্র্যাঞ্চাইজি ফি দিতে গিয়ে আপনার কয়েকবার টাইম পরিবর্তন করতে হয়েছে, আপনাকে এক্সটেন্ড করতে হয়েছে, তখন বুঝতে হবে আপনার আসলে কোনো স্ট্রেংথ নেই। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা যদি বলি প্রথমবার এরকম বিপিএলে কেন আসেন আপনারা, যদি আপনার স্ট্রেংথ না থাকে, বিপিএল তো আমরা পুরোটাই একটা লস প্রজেক্ট, মোটামুটি আপনার ধরেন ম্যাক্সিমাম আপনার না হলেও যদি আপনি বিসিবি রেভিনিউ শেয়ারও করে আবার স্পন্সর থেকে কিছু মানি তুলতেও পারেন, তারপরেও আপনার এখানে কিন্তু 10 কোটি টাকা যদি ভালো ফ্র্যাঞ্চাইজি হন আপনি, মানে এক্সপেন্ডিচার আপনার বেশি থাকে, 18-20 কোটি টাকা খরচ করেন, তাহলে আপনার তারপরেও দেখবেন এখানে 10 কোটি টাকা আপনার লস হবে। এই 10 কোটি টাকা আপনি কেন লস করতে আসছেন প্রশ্ন কিন্তু থেকে যায়। তার মানে হচ্ছে যে আপনি যখন আসবেন এটাকে চিন্তা করবেন দীর্ঘমেয়াদে। আপনি বাংলাদেশ ক্রিকেটের প্রতি ফ্যানাটিক যদি হন, ভালোবেসে আসেন, তাহলে একরকম। আপনি যদি প্রচার পেতে চান, ইন ফিউচার এইটাকে দিয়ে প্রচার কাজে লাগিয়ে রাজনীতি করবেন কিংবা বিজনেস ফ্ল্যারিশ করবেন, সেটাও হতে পারে গুডউইল ডেভেলপ করার জন্য। কিন্তু প্রশ্ন থেকে যায় আপনি যে ছোট কোম্পানি তাহলে কেন আসবেন?
রাইট, সেকেন্দার ভাই, আপনার প্রশ্ন থেকে যে প্রশ্ন আছে আমাদের আরো অনেক, আমরা আপনার কাছ থেকে আরো উত্তর খোঁজার চেষ্টা করবো। তারপর নিয়ে কথা বলছিলাম, আপনি যেখানে প্রশ্ন শেষ করেছিলেন, আপনি প্রশ্ন রেখেছিলেন, প্রশ্ন আমারও আসলে বিসিবি এবার আমরা দেখছিলাম যে শুরু থেকে বলছিল যে ফ্র্যাঞ্চাইজি তারা অনেক যাচাই বাছাই করছে, অনেক কিছু করছে না। এত যাচাই বাছাই শেষে তারা আসলে এই ধরনের ফ্র্যাঞ্চাইজিগুলোকে কেন দায়িত্ব দিল, যারা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করার মতো সক্ষমতা রাখে না, আপনি বলছিলেন। এবং আমরাও যদি এভাবে যাচাই বাছাই করে আপনি দেখবেন, খালি চোখেই দেখা যায় যে 6টা দলের মধ্যে 3টা দল বা 4টা দলের সেই সামর্থ্যই নেই হচ্ছে ফ্র্যাঞ্চাইজি চালানোর। তারপরেও তাদেরকে বিসিবি কি যাচাই বাছাই করলো, তাদেরকে কিভাবে হচ্ছে ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব দিল? দেখুন, 7টা দল যদি আপনার কি করে বা 10টা কোম্পানি যদি অ্যাপ্লাই করে, সেই 10টা কোম্পানির মধ্যে মন্দির ভালো বলে একটা কথা থাকে সবসময়। মন্দির ভালো হচ্ছে আপনার ধরেন 3টা কোম্পানি যদি বেটার হয় এবং বাকি 3টা কোম্পানি যদি আপনার মোটামুটি গুড হয় কিংবা সোসো হয়, তো এই যে সোসো এই কোম্পানিগুলিকে আপনার নিতে বাধ্য হচ্ছেন, বিকজ অফ এর চেয়ে ভালো আপনার হাতে নেই। যখন আপনার হাতে এর চেয়ে ভালো থাকে না বা আপনি ম্যানেজ করতে পারেন না, তখন টুর্নামেন্ট করার স্বার্থে আপনি এইরকম ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন। কতটা মিনিমাইজ করে, কতটা গায়ে হাত বুলিয়ে হোক কিংবা কতটা ভালোভাবে এটাকে রান করা যায়, সেই চেষ্টা বিসিবি করছে। কেন করছে? এটা দুটো কারণ। এমনিতেই ঢাকা লিগ নিয়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে, যেটা হচ্ছে মানে ক্লাবগুলো আপনার লিগে খেলছে না। অর্থনৈতিক যে ট্রানজেকশন, সেটা ক্রিকেটারদের হাতে যাচ্ছে না। আপনি যে যাই বলুক না কেন, এই যে অনেকেই বলতে পারে যে ঢাকা প্রিমিয়ার লিগে বা ঢাকার লিগে এই ক্রিকেটারদের খুব একটা লাভ হয় না বা ক্রিকেটাররা লাভবান হয়। আপনি ক্রিকেটার মানে সংসার তো চলে, সংসার চলে। আপনি 15 জন ক্রিকেটার তৈরি করতে গেলেও ওই তাদের সঙ্গে খেলতে হলেও যে খেলার জন্য তো লোক লাগবে। যদি তারা না খেলতে পারে, তাহলে তো তারা 15 জন হবে না ন্যাশনাল টিমে। 15 জন তৈরি করার জন্য, বেস্ট 15 জন তৈরি করার জন্য আপনার অন্যদেরকে সঙ্গে কম্পিটিটিভ গেম খেলাতে হবে এবং সেই গেম খেলানোর জন্য ওইসব প্লেয়ারকে মাঠে খেলাটাও রাখতে হবে, ওইসব প্লেয়ারকে আপনি পয়সা দিয়ে পুষতে হবে। তো সেটা আপনি পয়সা সম্মানই দিবেন না, তা তো হবে না। লিগ হচ্ছে না মানে আপনি বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে বিপিএল গতবারে যেমন প্লেয়ারদের রিকোয়েস্ট ছিল, ফারুক ভাইরা হয়তো একটা ভুল জায়গায় ছিলেন যে রাজশাহীকে ফ্র্যাঞ্চাইজি দেওয়া, যার এখানে অনেকেরই রিকোয়েস্ট ছিল। এখানে আমরা যদি নাম বলে দিই তাহলে খুব লজ্জাজনক হবে। তো সেই জায়গা থেকে হচ্ছে যে এই রিকোয়েস্টের ফলে ফ্র্যাঞ্চাইজি রাজশাহীকে নেওয়া হয়েছে এবং রাজশাহী প্রচুর দুর্নাম কামিয়েছে, বাংলাদেশ ক্রিকেটকে কলুষিত করেছে, আন্তর্জাতিকভাবে অসম্মানিত করেছে। সেই জায়গায় এবার যাতে আন্তর্জাতিকভাবে অসম্মানিত না হয়, সেই চেষ্টাটা অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ড করছে। কিন্তু তাদের এই চেষ্টা এত শর্ট টাইমে কখনোই সফল হওয়া যায় না। এইগুলি প্রক্রিয়া শেষ করতে হয় 1 ইয়ার 2 ইয়ার্স প্ল্যান। এটা লুফল্টগুলো প্রতি বছর আপগ্রেড করতে হয়। ভাই, তোমার এইসব দুর্বলতা রয়েছে, এগুলিকে আপগ্রেড করো। এবং এটা প্রফেশনাল মুড না দেওয়া পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজি কখনোই লিগ স্টেবল হবে না। আপনি পিএসএল যদি পেছনে শুরু করেও, আমাদের অনেক পরে শুরু করেও এটার সাকসেস রেটটা হাই হতে পারে এবং তাদের ফ্র্যাঞ্চাইজিগুলো আস্তে আস্তে বেনিফিটের দিকে যেতে পারে, ভারসাম্যের দিকে যেতে পারে। তাহলে বিপিএল কেন পারছে না? বিকজ অফ গত 11টা আসরে কখনই মানে জাস্ট 11তম আসরে এসে ফারুক ভাই যেটা হচ্ছেন, তিনি একটা ইনসেন্টিভ দিয়েছেন, সেটা 50-54 লাখ যাই হোক রেভিনিউ শেয়ার। তো এটা কিন্তু একটা বিরাট ইনসেন্টিভ। এই প্রক্রিয়াটা যদি আরও সেকেন্ড বিপিএল থেকে শুরু করতেন আপনি, তাহলে আজকে আস্তে আস্তে দেখা গেল সে যেই টাকা খরচ করবে তার কাছাকাছি টাকা বিসিবি থেকেই পাওয়া যেত এবং বিসিবিও চেষ্টা করতো তার রেভিনিউ অনেক হাই করতে, যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখান থেকেই 100-200 কোটি টাকা ইনকাম করতো, যেটা দিয়ে আপনার বাংলাদেশের পুরো ক্রিকেটটাই রান করা যেত। জি, তো সেই জায়গায় না করাটা কিন্তু সেকেন্দার ভাই, সেক্ষেত্রে এই যে এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে যে তারা দিল এবং তারা জানে, এখানে কিন্তু আরেকটা আশঙ্কা আছে। আপনি বলছেন যে তারা হয়তো মন্দের ভালো হিসেবে বিবেচনা করেছে, কিন্তু ওই যে তাদেরকে যে তারা যে মানে ফ্র্যাঞ্চাইজিটা চালানোর সক্ষমতা রাখেন না, সেক্ষেত্রে যে থার্ড পার্টি আসবে সেখানে, সেই থার্ড পার্টি এসে যে অন্য কোনো চক্রান্ত করবে না বা অন্য কোনো প্ল্যান করবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। মানে ভেতরে আমরা যেটা বলি যে ফিক্সিং বা অন্য কোনো কিছু, তাই তো, স্পট ফিক্সিং বা অনৈতিক কর্মকাণ্ডগুলো যেগুলি দিয়ে পয়সা ইনকাম করে। দেখেন, বাংলাদেশের মানুষ স্বীকার করুক আর না করুক, আমি যখন আমার এলাকাতে যাই, বিকেএসপির পাশে যাই, তখন সেখানে গিয়ে দেখি যে চায়ের দোকানে দোকানে আপনার মোবাইলে জুয়া হচ্ছে। এই জুয়া কি, এই যে যতগুলো সারা পৃথিবীতে খেলা হয়, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয়, সেই সময় বাজি ধরে 100, 200, 500 এরকম ছোট ছোট শ্রমিক শ্রেণীর মানুষ থেকে শুরু করে মিরপুরে যাবেন, সব জায়গায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এটা হয়। এই যে হয়, এইগুলি কিন্তু আপনার এইগুলোকে কন্ট্রোল করে কারা? কন্ট্রোল করে হলে আপনার পুরো সেন্ট্রালি থেকে যারা বিভিন্ন রকমের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চালায়, তাদের কোনো এজেন্ট রয়েছে, তারা অনলাইনেও এইভাবে হয়,
সর্বশান্ত হয়ে যাচ্ছে মানুষ, এরকমও আছে এই সব জুয়ায় অংশগ্রহণ করতে। সেই ক্ষেত্রে হবে না সেই নিশ্চয়তা কেউ দিতে পারে না। সেটাকে প্রোটেক্ট করার জন্য বাংলাদেশে তো কোনো আইন ছিল না, রিসেন্টলি একটা আইন হয়েছে জুয়ার ব্যাপারে, সেই আইনটা কতটা কার্যকর করতে পারে সেটাও একটা বিষয়। এখন বিষয়টা ইংল্যান্ডে হলে শাস্তি হয়, বাংলাদেশে শাস্তি হয় না, মানে ফিজিক্যাল শাস্তি যেটা আমরা বলি, অর্থনৈতিক দণ্ড এই বিধানও রাখতে পারেন আপনি। সেটা যদি আরেকটু মডিফাই করা যাবে ইমপ্লিমেন্ট হওয়ার পরে। যে কথাটা আপনি বললেন সেটা হচ্ছে বাংলাদেশের পেরিফেরির মধ্যে যত না হয় এইসব এই যে টুকটাক বাজিগরদের খেলা, এই খেলাগুলি হয়তো যেসব দেশে বেটিং সাইট লিগ্যাল সেসব দেশের হয়তো অনেকের কানেকশন থাকতে পারে। এই সন্দেহ কিন্তু উড়িয়ে দিতে পারবেন না আপনি। যে কারণে হচ্ছে এখন ডোমেস্টিকের অনেক আপনার ঢাকা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে বা ঢাকা লিগ থেকে শুরু করে আপনার জাতীয় লিগও নাকি T20 টুর্নামেন্ট যেটা থাকে সেটাও নিরাপদ না। যদি এরকম হয় তাহলে আপনি প্রোটেকশন কীভাবে দেবেন? প্রোটেকশন দিতে হলে আপনাকে যেটা ক্রিকেটারদের নৈতিক হতে হবে, তারপরে এখানে যারা অফিসিয়াল থাকে তাদের নৈতিক হতে হবে, যারা কাজ করে এবং মালিক পক্ষ যারা থাকেন তাদের নৈতিক হতে হবে। সেই জন্য তাদের কি করতে হবে, আপনাকে সে কিভাবে এটাকে ফিনান্সিয়ালি ভায়াবেল করতে পারে সেই জায়গায় তাকে স্ট্যান্ডটা দিতে হবে। আদার দেন সে যদি আপনার 20 কোটি টাকা এখানে খরচ করবে, এমনি খরচ করবে না। কি কারণে? নিজের খেয়ে বোনের মুখ তাড়ানোর মতো সারা জীবন এই 20 কোটি টাকা তার ইনকাম করতে অনেক কষ্ট হয়। রাইট। ব্যবসা থেকে এমন না যে কেউ এসে ঠাস করে 20 কোটি টাকা দিয়ে গেল। স্পন্সরের মার্কেটে এমন নয় যে আপনার সঙ্গে 100 কোটি টাকা চুক্তি করলো 5 বছরের জন্য, সেটাও না। তো তার মানে হচ্ছে আপনি ফিনান্সিয়ালি যতদিন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলোকে রেভিনিউ শেয়ারের মাধ্যমে ভায়াবেল করতে পারবেন অথবা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবেন, ততদিন পর্যন্ত এই ঝুঁকি থেকে যাবে। আরেকটা বিষয় হচ্ছে সেকেন্দার ভাই, যে এই যে আমরা গত বছর দেখেছিলাম যে এই ধরনের একটা অভিযোগ উঠেছিল যে যাদেরকে হচ্ছে ফিক্সিং রোধে দায়িত্ব দেওয়া হয়েছিল তারাই হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোর খরচায় তাদের সঙ্গেই হোটেলে থাকছে, তাদের সঙ্গেই মিশছে। এবার বিসিবি একটা দায়িত্ব নিয়েছে যে তারা হচ্ছে প্রত্যেকটা দলের সঙ্গে আলাদা গোয়েন্দা সংস্থার লোকজন দিবেন। এইটা কতটুকু কার্যকর হবে, নাকি আগের মতোই সেই একইভাবেই চলে যাবে? দেখুন, বাইরে থেকে সিআইডির কাজ কিন্তু আপনার পাহারা দেওয়া না। সিআইডি কাজ হলো যেসব ঘটনা ঘটে সেগুলোকে আপনার ফাইন্ড আউট করে বের করে নিয়ে আসা। সিআইডিকে তখন দিবেন যখন তদন্ত করার প্রয়োজন পড়বে, তার আগে দরকার পড়বে না। আপনি এখানে যেগুলি রাখবেন সেগুলি হচ্ছে আপনার মনিটরিং সিস্টেমটা খুব ভালো করবেন। এখন আপনি কি মনে করেন হোটেলে এসে যারা জুয়ারি বা বুকি তারা কি হোটেলে এসে আপনার এই কাজগুলি করে? তারা হলো কোথা দিয়ে করে। যদি ওইটাই হতো তাহলে তো হোটেল থেকে ধরে ফেলা যেত, সেটা হয় না। কিংবা আপনার মাঠে এসে করে, শুধু মাঠে বসেই করতেছে তা না, নিশ্চয়ই এমনভাবে করে তাহলে তো এখানে অ্যান্টি করাপশন ইউনিটের লোকজন সবসময় হাঁটাচলা করে এবং তাদের কাছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকেও নোটিশ করা থাকে যে এইসব লোকের থেকে সাবধান, ফোন আসলে তাদের ব্যাপারেও সাবধান। ক্রিকেটারদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রামের আওতায়ভুক্ত করা হয় এবং তারা অ্যাওয়ারনেস প্রোগ্রামে অংশগ্রহণ করেন, তারা সবই জানেন। কিন্তু তারপরে কেন হয়? কারণ হচ্ছে এই প্রক্রিয়াগুলো এমনভাবে করে যেগুলো আমাদের আসলে সিনের মধ্যে থাকে না। এখন আমাকে ধরেন ড্রেসিং রুমে রাখলেন, আমি ড্রেসিং রুমে বসে কিছু দেখতে পাবো না, কারণ ওখানে যোগাযোগ বিচ্ছিন্ন, কিন্তু সবাই যোগাযোগটা হচ্ছে নিজেদের মধ্যে শুধুমাত্র, কারণ মোবাইল ফোন থাকে না। যাদের কাছে থাকে সেই মানুষগুলো কিন্তু মোবাইল প্রকাশ্যে ব্যবহার করতে পারে না এবং তাদের ওখানে ফোনগুলি কিন্তু ট্র্যাক হয়। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু এগুলি করতে পারবে না। যারা করবে তাদের চেহারা আপনারা ভালো করে বুঝবেন এবং যদিও দুঃখজনক হলো প্রমাণের অভাবে ম্যাক্সিমাম জায়গায় ছাড় পেয়ে যায়। তো আনফর্চুনেটলি আপনি যে প্রশ্নগুলি করলেন যে আমাকে রিকল করে দিন, সেই জায়গাটা হচ্ছে সিআইডির কার্যক্রমটা এখানে খুব একটা প্রাসঙ্গিক না। বিসিবি এটা চিন্তা করেছে, ঠিক আছে, তাদের চিন্তা তাদের ওইখান থেকে করতে হবে। তাদের টেকনোলজি ব্যবহার করে, সিআইডি টেকনোলজি বলেন কিংবা অন্য যেসব সংস্থা আছেন তাদের টেকনোলজি ব্যবহার করে কেউ যদি সন্দেহভাজন তালিকায় থাকে, সেই লোকগুলোর সন্দেহের ভিতরে তারা কি আদৌ জড়িত কিনা, মোবাইলে পাচ্ছেন কিনা তার মধ্যে ব্যবহার করতে পারে। এক্স্যাক্টলি সেকেন্দার ভাই, আমরা